হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার তোমাদের কাছে নিয়ে আসলাম ইউনিট 4-এর বিস্তারিত ব্যাখ্যা। অর্থাৎ এই ইউনিট 4-এর মধ্যে টোটাল 4টা টপিক আছে বা পার্ট আছে, সেই পার্টগুলো কী কী আছে একটু পরে তোমরা বুঝতে পারবে। এবং আমি আজ পর্যন্ত যত ভিডিও বানিয়েছি তোমাদের জন্য থিওরি ভিডিও, এটা হবে সবথেকে লং ভিডিও, কারণ অনেকটা বড় অধ্যায় এবং এটাকে আমি দুটো পার্টে শেষ করব। তো ইউনিট 4-এর আজকে হচ্ছে পার্ট 1, আমি আবার কিছুদিনের মধ্যেই ইউনিট 4-এর পার্ট 2টা আপলোড করে দেবো। এবং দুটো পার্ট শেষ হয়ে যাওয়ার পর একেবারে একটা এমসিকিউ ভিডিও যেভাবে সিস্টেমেটিক ওয়েতে হয় সেভাবে কিন্তু হয়ে যাবে। এবং ইউনিট 4 শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা ইউনিট 5 শেষ করে দিব, তখন কিন্তু আমাদের টোটাল প্রাকৃতিক ভূগোলটা শেষ। তাহলে মনে করো শুধুমাত্র 1 থেকে 2 মাসের মধ্যে, প্রায় 2 মাস এখনো পুরোপুরি হয়নি, 2 মাসের মধ্যে কিন্তু আমি তোমাদের ম্যাক্সিমাম 15 নাম্বার, মানে 35 নাম্বারের মধ্যে যে 15 নাম্বারের যে প্রশ্নটা আসবে যেখান থেকে, অর্থাৎ সিলেবাসে 60% আমি শেষ করে দিলাম। যারা অনলাইন বা অফলাইন ক্লাস করছো তারা বুঝতেই পারবে। এত তাড়াতাড়ি করার এটাই কারণ, আমরা একটা ইউনিট 1-এর পরীক্ষাও নিয়ে নিয়েছি অলরেডি। ঠিক আছে, তো আমরা কি করব, টপিকগুলো শেষ করে দেওয়ার পর এমসিকিউ ব্যাখ্যা দেওয়ার পর খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করবো, প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে আমাদেরকে, যার ফলে আমাদের পরীক্ষাটা খুব ভালো হয়। এবং আমার যে প্রশ্নগুলো তোমরা আগেরবার অ্যাটেন্ড করেছো বা দেখেছো বা ক্লাস করেছো, আমি যে সমস্ত প্রশ্নগুলো করাই বা লিখাই তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন সাধারণত আসে না। ঠিক আছে, যারা অনলাইনে আমাকে দেখছো তারাও ব্যাপারটা মিলিয়ে নিবে, বা যারা আমাকে নতুন দেখছো ভিডিও, তারাও ব্যাপারটা এবার থেকে বুঝতে পারবে। কিন্তু খুব মন দিয়ে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। পড়ানোর সিস্টেমটা এমন করা হচ্ছে শুধুমাত্র ক্লাস 11-12-এর জন্য ভিডিওটা বানানো নয়, পরবর্তীকালে এসএলএসটি, হ্যাঁ, নেট সেট, তোমাদের যে কোনো স্টুডেন্টরা, যে কোনো লেভেলের স্টুডেন্টরা আমার এই ভিডিও দেখতে পারবে এবং দেখে উপকৃত হবে। ঠিক আছে, ওই সিস্টেমে ভিডিওটা বানানো হয়েছে সবার কথা মাথায় রেখে, মেনলি এমসিকিউ প্যাটার্ন। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট বা অনুরোধ বলতে পারো যে তোমরা বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি বা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের মতামত জানাবে, কারণ ভিডিওতে কেমন হচ্ছে, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে আদার্স যে কোনো রকম সমস্যা যদি তোমাদের মনে হয়, তোমরা নিশ্চয়ই তোমাদের মতামতটা জানাবে, কারণ তোমাদের মতামত না জানতে পারলে সেইভাবে ইমপ্রুভমেন্ট হবে না ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি বা আরও অনেক কিছু। ঠিক আছে, এবং কী রকমভাবে আমাদের চ্যানেলকে আরও গ্রোথ করা যেতে পারে। হ্যাঁ, অভিজ্ঞ শিক্ষক যারা আমাদের ভিডিও দেখে, যেমন আমাকে, আমি নাম বলছি না, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষকগণ আমাকে পার্সোনালি মেসেজ করেছিল যে স্যার, প্রচুর পরিমাণে নতুন ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস হয়েছে স্কুলে, মানে সিলেবাসে, তো সেখানে সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে যদি কিছু ভিডিও বানানো যায়, আমি আমি যথেষ্ট থ্যাঙ্কস বা ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত শিক্ষক বা স্যারদেরকে বা ম্যাডামদেরকে, যারা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন যে সেই সমস্ত বিষয়ে ভিডিও বানানোর জন্য, যেগুলো খুবই আধুনিক জিনিস। কারণ সেই সমস্ত স্যার বা ম্যাডামরা এই জিনিসগুলো কিন্তু তারা তাদের সিলেবাসে পড়েনি বা ছিল না। তো সেক্ষেত্রে তাদেরকে নতুন করে বই স্টাডি করতে হবে। দেন আমি 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 হাত জোর করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদেরকে যারা আমাকে রিকোয়েস্ট করেছে, তারা স্কুলের বিভিন্ন টিচার বা গৃহশিক্ষক হতে পারে, তারা আমাকে অনুরোধ করেছে যে স্যার আপনি প্লিজ বিভিন্ন ইনস্ট্রুমেন্টের বা নতুন যেই সমস্ত টপিকগুলো আছে তার উপরে ভিডিও বানান। তো আমি এই অনুরোধের মর্যাদা রেখে খুব তাড়াতাড়ি, আমি ভেবেছিলাম যে কার্টোগ্রামস বা যেগুলো খুব নর্মাল টপিক সেগুলো নিয়ে আগে প্র্যাকটিক্যালি ভিডিও বানাবো, কিন্তু যেহেতু একজন শিক্ষক মহাশয় আমার থেকে অনেক সিনিয়র, তারা রিকোয়েস্ট করেছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে বিভিন্ন আধুনিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো, কারণ ইউটিউবে এই ইনস্ট্রুমেন্টের কোনো ভিডিওই নেই, যেগুলো তোমাদের এবার নতুন ইন্ট্রোডিউস করেছে সে সমস্ত কোনো ভিডিওই নেই। তো আমি আবার সেই সমস্ত শিক্ষককে থ্যাঙ্কস এবং তাদেরকে আমি হাত জোর করে প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার এবং ম্যাডাম, আপনারা আমাকে মেসেজ করেছেন। এবং এটা হচ্ছে একটা নির্ভরশীলতা, যেমন যারা ভাবো ইয়াং টিচার বা নবীন টিচার, তারা অনেক সময় বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ারের জন্য সিনিয়র টিচারের কাছে যান, পরামর্শ নেন, যারা ভালো সিনিয়র টিচার। ঠিক আছে, এবং সেমভাবে অনেক সিনিয়র টিচার যেগুলো আধুনিক জিনিস ইন্ট্রোডিউস হয়েছে জিওগ্রাফিতে, সেগুলো জানার জন্য কিন্তু প্রবীণ টিচারের কাছে আসেন বা পরামর্শ নেন। মানে একটা ব্যালেন্স ওয়ে, সবাই সবাইকে সাহায্য করবে। আগের দিনে আমি বলেছিলাম সবাই সবার উপর নির্ভরশীল, কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে। তো যাই হোক, আজকে আমাদের মূল আলোচনার বিষয়টা শুরু করা যাক। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওগুলোকে শেয়ার করো, তোমাদের মতামত কমেন্টে জানাও, কারণ আমার খুব খারাপ লাগে আমি যখন অ্যানালাইসিস করি সব কিছু দেখা যায় কে দেখেছে না দেখেছে, দেখা যায় আনসাবস্ক্রাইব করা স্টুডেন্ট বেশি ভিডিও দেখে, মানে 80% আনসাবস্ক্রাইব করা ভিউয়ার্স আর মাত্র 20% সাবস্ক্রাইব করা ভিউয়ার্স। তো তখন খুব দুঃখ পাই, কষ্ট পাই, যেহেতু একটা এডুকেশনাল চ্যানেল, খুব নতুন আমি শুরু করেছি তোমাদের সার্ভিস দেওয়া। প্লিজ সবাই একটু সাপোর্ট করো। চলো আজকে থিওরি টপিকটা শুরু করা যাক। আজকে আমরা পড়ব ইউনিট 4। এই ইউনিট 4-এ আমাদের কি আছে, বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। তো টোটাল টপিকে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই এই ইউনিট 4-এর মধ্যে কী কী আমরা পড়বো আজকে। সবার প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন পড়বো বায়ুমণ্ডল সম্পর্কে, তারপরে আমাদের মেন আছে
সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, মানে সমুদ্রের তলদেশে কী কী ভূপ্রকৃতি আছে সেই বিষয়ে আমরা আজকে ভালো মতন নলেজ নেব। তারপরে আমরা পড়ব সমুদ্র জলের উষ্ণতা, লবণতা এবং ঘনত্বের নিয়ন্ত্রকসমূহ বন্টন, 3টে আইটেম পড়ব এখানে। তারপরে আমরা কি পড়ব, সামুদ্রিক সম্পদের গুরুত্ব এবং সামুদ্রিক সঞ্চয়ের উৎপত্তি অবস্থান, ঠিক আছে, মানে উৎপত্তি এবং অবস্থান ভেদে সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ। তো মেনলি আমাদের এখানে 4টা টপিক পড়তে হবে, অর্থাৎ ইউনিট 4কে আমরা 4টা পার্টে ভাগ করছি, কিন্তু আমি চেষ্টা করব ম্যাক্সিমাম একটা ভিডিওর মাধ্যমে কভার করা, ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকবারই এক একটা ইউনিট করে কভার করেছি, কিন্তু এই ইউনিটটা একটু বড় অন্য ইউনিটের তুলনায়। তাও আমরা দেখি কতটুকু কি করতে পারি। এখানে বলেছে, খুব মন দিয়ে দেখবে এবং খাতা পেন নিয়ে বসো সবাই। ভূপৃষ্ঠকে 2টি মণ্ডলে ভাগ করা যায়, একটি হচ্ছে স্থলভাগ বা শিলামণ্ডল, অপরটি জলভাগ বা বাড়িমণ্ডল। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে ভূপৃষ্ঠকে কটি মণ্ডলে ভাগ করা যায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, যেগুলো আমি দাগাচ্ছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কি বলেছে, গ্যাসীয় অবস্থা থেকে শীতল হয়ে কঠিন হওয়ার সময় পৃথিবীর অধিকাংশ স্থান 71.4% অবনমিত। এটা একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীর কত পার্সেন্ট স্থান অবনমিত ছিল, এবং কিছু স্থান উত্থিত হয়, 28.6% স্থান উত্থিত হয়, অর্থাৎ ম্যাক্সিমাম স্থান হচ্ছে অবনমিত হয়েছিল আর মিনিমাম স্থান উত্থিত হয়েছিল। এখান থেকে কিন্তু টেকনিক্যাল প্রশ্ন হতে পারে, খুব মন দিয়ে শোনো। এবং এটা আমরা ছোটোবেলা থেকে জানি যে বাড়িমণ্ডল, বাড়ি কথা অর্থ জল, এবং ভাবো বায়ুমণ্ডল, বায়ু দ্বারা যে মণ্ডল বায়ুমণ্ডল, বাড়ি দ্বারা যে মণ্ডল বাড়িমণ্ডল। তাহলে পৃথিবীর মোট বাড়িমণ্ডলের 97% অধিকার করেছে জল, আর 3% স্থলে অন্তর্গত। এটা আমরা ছোট থেকে পড়ে এসেছি। এবার বলেছে বাড়িমণ্ডল কাকে বলে। কি বলেছে, বাড়িমণ্ডল বলতে পৃথিবীর সমগ্র জলভাগ, যেমন মহাসাগর, সাগর, হ্রদ, নদী, তুষারক্ষেত্র, ভৌমজল, এমনকি বায়ুমণ্ডলের জলকে বোঝায়। পৃথিবীর মোট আয়তনে 71.4% ভাগ জুড়ে রয়েছে বাড়িমণ্ডল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, ঠিক আছে। ওই অবনমিত স্থান আর বাড়িমণ্ডল কিন্তু সেম, এই প্রশ্ন ঘুরিয়ে কিন্তু আসতে পারে। স্টুডেন্ট ভালো করে মন দিয়ে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো, আর কোথাও যদি কোনো রকম ডাউটস হয় আমাকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই। তারপরে কি আছে দেখো মন দিয়ে, ওশিনোগ্রাফি বা সমুদ্রবিদ্যা কাকে বলে। কি বলেছে, সমুদ্রের জল এবং সমুদ্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে বিজ্ঞানের যে শাখা তাকে সমুদ্রবিদ্যা বলে, ঠিক আছে। এবার বলেছে পৃথিবীর মহাসাগর সমূহ। তাহলে সাধারণত আমরা এখানে 5টা মহাসাগর দেখতে পাচ্ছি, প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু এবং কুমেরু। এবং এই টেবিলের মাধ্যমে এখানে হচ্ছে এদের আয়তনগত বন্টন দেওয়া আছে এবং গভীরতা দেওয়া আছে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাবু ভালো করে শুনবে, 4টা মহাসাগর দেওয়া আছে, ঠিক আছে, প্রশান্ত, আটলান্টিক, ভারত এবং সুমেরু। তোমাকে বলতে পারে যে আয়তন অনুসারে সাজাও, তখন কিন্তু তোমাকে কিন্তু এগুলো খুব সুন্দর করে সাজাতে হবে। মনে রাখবে, এটা মনে রাখবে সবাই, আয়তন এবং গভীরতা যাই হোক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশান্ত মহাসাগর সব দিক দিয়ে বড়। আয়তন মানে কতটা বড় এটা নিয়ে আছে, তো এটা তুমি কন্টিনিউয়াসলি মনে রাখার চেষ্টা করো মুখস্থবিদ্যার মতন। প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু, কুমেরু, ঠিক আছে, 5বার 10বার বলবো এভাবে, প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু, কুমেরু, প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু, কুমেরু, এভাবে বলবে, দেখবে অটোমেটিক তোমার এটা মনে থেকে যাবে, এটা মন্ত্রের মতন, তাই কি না। জিওগ্রাফিতে কিছু কিছু ম্যাক্সিমাম জিনিস বুঝে পড়তে হবে তোমাকে, হ্যাঁ, 99.99% তোমাকে বুঝে পড়তে হবে জিওগ্রাফি, ঠিক আছে। এই দেখো 99.99। কিছু কিছু ক্ষেত্রে যেমন স্ট্যালাকটাইট, যেটা উপর থেকে ঝুলে লেগে আছে টাইট করে, তাই আমরা বলি স্ট্যালাকটাইট, তাই না। এই উপর থেকে যেটা নামে এভাবে স্ট্যালাকটাইট, মানে উপরে লেগে আছে, টাইট করে লেগে আছে, যে টাইট কথাটা ইউজ করলাম তার মানে কি, এটা একটা ট্রিক। তো ওরকমই প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু, কুমেরু, ঠিক আছে। আমার সঙ্গে সঙ্গে 10বার বলো সবাই, আমি আর ভিডিওতে বললাম না, সময় নষ্ট হবে বললে। এখানে দেখো ছবির মাধ্যমে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে কত ভাগ জল আর কত ভাগ স্থল। এখানে বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের ক্ষেত্রগত অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। এবং স্টুডেন্ট তোমরা হচ্ছে খুব মন দিয়ে এটা একটু স্ক্রিনশট করে নিবে এই জায়গাটা, ঠিক আছে। ভিডিওটা পজ করে এখানে যে লাইনগুলো আন্ডারলাইন করা আছে বোল্ড ওয়ার্ডে এবং লাল কালারে, সেগুলো তোমরা একটু আন্ডারলাইন করে নাও এবং পরীক্ষায় লিখতে হবে। পৃথিবীর 460 কোটি বছর আগে বিবর্তন ইতিহাসে সমুদ্রবক্ষের বিস্তার লক্ষ্য করা যায়, ঠিক আছে। পৃথিবীতে এত জল তাই একে নীল গ্রহ বলা হয়, ঠিক আছে। মহাশূন্য থেকে পৃথিবীকে দেখতে অনেকটা এরকম নীল মনে হয়। ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে মোট জল সম্পদের পরিমাণ 138.6 কোটি ঘন কিলোমিটার, ঠিক আছে। এটা কিন্তু একটা এমসিকিউ তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমরা জাস্ট স্ক্রিনশট করে নাও, ভিডিওটা পজ করে এগুলা তোমরা পড়বে তোমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য।
ঠিক আছে, এখানে কিছু বলেছে পৃথিবীর মহাসাগরের তলদেশের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমাদের আজকের মূল টপিক, সেটার ব্যাখ্যায় আমি আসবো এখনই। এখানে আরেকটা ডেটা দেওয়া আছে তোমাদের, ভালো করে দেখে নাও, এটা তোমরা স্ক্রিনশট করে রাখো, কাজে লাগবে। প্রচুর ডেটা দেওয়া আছে এখানে, জলের পরিমাণ, গভীরতা, এগুলো আমি রিডিং করলাম না। এবার মূল টপিকে প্রবেশ করার আগে তোমাদের একটা নর্মাল কনসেপ্ট হতেই পারে। দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী, গোটা বিশ্বের মানচিত্র, এগুলো হচ্ছে স্থলভাগ আমরা জানি, এবং এটা জল, তাই না? তা তোমাদের মনে মনে একটা প্রশ্ন জাগতেই পারে স্টুডেন্ট, যে এত বড় একটা সাগর, মহাসাগর, সমুদ্র তৈরি কীভাবে হলো? আমরা ছোটোবেলায় ভাবতাম না, কী ব্যাপার, কীভাবে সমুদ্র তৈরি হলো, কীভাবে মানুষ তৈরি হলো। সেরকমই এখানে দেখো একটা থিওরি দেওয়া আছে যে মহাসাগরগুলির উৎপত্তি। এবার তুমি কিন্তু শুধুমাত্র একটা কারণ বলতে পারো না মহাসাগরের উৎপত্তি, প্রচুর কারণ আছে। যেমন আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা পড়েছি যে এই যে সমস্ত স্থলভাগগুলো যে ছিল, এরা কী ছিল? একত্রিত অবস্থায় ছিল, তাই না? এরা সবাই কী ছিল? একত্রিত অবস্থায়, যার নাম ছিল প্যানজিয়া। এবং প্যানজিয়াকে ঘিরে কী ছিল? জলভাগ ছিল। এবং এই প্যানজিয়াগুলো যখন ভেঙে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তখন তার মাঝখানে জল প্রবেশ করে একটা মহাসাগর তৈরি হচ্ছে, বা প্রচুর মহাসাগর তৈরি হচ্ছে। এই যে জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী এই ব্যাখ্যাটা দিয়েছে কিন্তু এখানে, ঠিক আছে? এবার বলেছে মার্কিন অধ্যাপক হ্যারি হেস, উনি সমুদ্র বক্ষের বিস্তারের কথা বলেছে, অর্থাৎ সমুদ্র বক্ষে কোনোটা ফাটল দিয়ে প্রচুর পরিমাণে লাভা বেরিয়ে প্রতিসারী পাত সীমান্ত, ঠিক আছে? প্রতিসারী পাত সীমান্ত মানে দুটো প্লেট দুই পারে সরে যাচ্ছে, মাঝখানে যে জায়গাটা ফাটল হয়ে গেছে ওই জায়গায় লাভা বেরিয়ে নতুন সমুদ্র বক্ষ তৈরি হয়েছে। তো হ্যারিসের তত্ত্ব অনুযায়ী এই মিডিল বরাবর, আটলান্টিক মহাসাগরের মিডিল বরাবর দুটো প্রতিসারী পাত সীমানা আছে, মানে এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, যার ফলে নতুন মহাদেশ সৃষ্টি হচ্ছে, এরকম বলে মহাসাগর তৈরি হচ্ছে, ঠিক আছে? এরকম কনসেপ্ট আছে। তারপরে কি আছে দেখো, এখানে একটা নতুন জিনিস তোমরা জানতে পারবে। বলেছে ব্রিটিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম লোথিয়ান গ্রিন 1875 সালে বহু প্রচলিত টেট্রাহেড্রাল মতবাদ অনুসারে বলেছিল গ্যাসীয় অর্ধতরল অবস্থা থেকে শীতল ও কঠিন হওয়ার সময় উপরিভাগে কঠিন ভূত্বক তৈরি হয়। ভালো কথা। পরবর্তীকালে অভ্যন্তরের সান্দ্র পদার্থ তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে ভূত্বকে অবনমিত হয়। এরপর নিচু ভূত্বকগুলিতে লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টিপাত হয়ে সাগর সৃষ্টি হয়েছে। এই যে কথাটা, এটা কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিক এবং অনেক বছর আগের কথা। আমি আমার যারা কাছাকাছি স্টুডেন্ট আছো, মানে অফলাইন স্টুডেন্ট, ইভেন যারা আমার কাছে অনলাইনে বিভিন্ন বছর থেকে পড়ে এসেছো, তোমাদেরকে আমি বলেছিলাম যে পৃথিবীতে একটা সময় কিন্তু লক্ষ লক্ষ বছরের বৃষ্টি হয়েছিল, এত ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল যে যার ফলে সমগ্র মহাসাগরগুলিতে জল জমেছিল, ঠিক আছে? দেখো, তোমাদের কিন্তু আজকে আমি এই বইয়ের মাধ্যমে সেই জিনিসটা দিলাম, প্রমাণ দিলাম, তাই না? তো এটা একটা ইন্টারেস্টিং, এটা খুব সোজা, তুমি তোমার জুনিয়রদেরকে এই গল্পটা দিলে বুঝতে পারবে। কিন্তু তাকে দেখো, একটা ভাবো ক্লাস 5-এর বাচ্চা আছে, তাকে কিন্তু এই দুটো কনসেপ্ট তুমি বলতে পারবে না, ওরা হয়তো বুঝবে না ঠিকঠাক, যদি বুদ্ধিমান হয় তাহলে বুঝে যাবে। মানে আমার ভিডিও যারা দেখছো বা দেখে তারা সবাই বুদ্ধিমান স্টুডেন্ট, তো আশা করি তোমরা তাদেরকে বোঝাবে, তারা কিন্তু নিশ্চয়ই বুঝবে। এবং যে বা যারা আমার ভিডিও দেখে না তাদের কথা আমি বলতে পারছি না, যাই হোক। তো এখানে কি বলেছে, ফরাসি বিজ্ঞানী লাপিচো, উনিও পাত সংস্থান তত্ত্ব দিয়েছিল, এবং পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী বিভিন্ন পাত বিভিন্ন দিকে সরে গিয়েছে, চলে গিয়েছে, তার ফলেও কিন্তু মহাসাগর সৃষ্টি হতে পারে। এবার কি বলেছে, মহাসাগরীয় ভূত্বকের বৈশিষ্ট্য, এটা একটা নর্মাল জিনিস, তোমাকে একটা ছবির মাধ্যমে দেখিয়েছি, ফার্স্ট সেমিস্টারে এই নিয়ে অনেক কথা বলেছি তোমার সাথে। কি আছে এখানে দেখো, ভালো করে দেখো, এটা হচ্ছে গুরুমণ্ডল, ঠিক আছে? নিচেরটা, আর এটা সিয়াল, উপরেরটা মানে মহাদেশীয় ভূত্বক সিয়াল, আর তার নিচে সীমা। তাহলে আমরা কি জানি, এই যে সীমা যে আছে, সীমার মধ্যে সিয়ালটা আছে উপরে। তাহলে এটা কেন গল্প দিচ্ছি এই গল্পটা, কারণ সিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এবার আমরা মহাসাগরের তলদেশ পড়ব, সুতরাং আমরা সীমা নিয়ে যত কাণ্ড কারখানা সমস্ত কিছুর চুলছেড়া বিশ্লেষণ করব। তো এটা ছিল আমার আজকের ইন্ট্রোডাকশন, মানে এই টপিকের ইন্ট্রোডাকশন। এখন আমরা মূল টপিকে প্রবেশ করব, অর্থাৎ মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি। তার আগে দেখো, এখানে বলেছে, এ দেখো এটা কি, একটা জাহাজ, তাই না? এবার সমুদ্র তলে গভীরতা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এই ইকো সাউন্ডার পদ্ধতির মাধ্যমে কি হয়, জাহাজ থেকে একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে এখানে শব্দ তরঙ্গ প্রেরণ করা হয়। শব্দ তরঙ্গটা নিচে নামলো এবং সেটা আবার প্রতিফলিত হয়ে উপরে উঠে আসলো। এই নামা এবং আসার মধ্যে যে সময়ের ব্যবধান, সেটা ক্যালকুলেশন করে জাহাজ কী করে, কোনো একটা অঞ্চলের সমুদ্রের নিচের গভীরতাটা মেজারমেন্ট করে। এখন আধুনিক ইনস্ট্রুমেন্ট প্রচুর এসে পড়ছে, স্যাটেলাইট, জিআইএসের মাধ্যমে খুব সহজেই এই গভীরতাগুলো মাপা যায়। আগে প্রাচীনকালে শেকল বা চেন সার্ভের মাধ্যমে এটা করা হতো, জাহাজের উপর থেকে মানুষ নিচে
চেন বা শেকল ফেলতো 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার, এভাবে শেকল দিয়ে দিয়ে মেজারমেন্ট করতো। এটা কুয়োর মধ্যে বালতি পড়ে গেলে দেখবে আগে অনেকে কাটা দিয়ে উঠাতো, ওই সেম প্রসেসে একটা হতো। কিন্তু এখন যেহেতু অনেক আধুনিক ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে, যেমন সোশ্যাল মিডিয়াতে তোমরা ডেভেলপ করেছো প্রচুর পরিমাণে আধুনিক অ্যাপ থেকে শুরু করে আধুনিক প্রসেসে তোমরা কথোপকথন করো, সেমভাবে সায়েন্স এবং টেকনোলজিতে অনেক নতুন নতুন ডেভেলপমেন্ট হয়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে সবসময় বলবো যে সোশ্যাল মিডিয়াতে নিজেকে বেশি ডেভেলপ না করে এই এডুকেশনাল লাইফে নিজেকে বেশি ডেভেলপ করো, তাহলে তোমার লাইফটা ব্রাইট হবে। যাই হোক, আবার জ্ঞান দিয়ে দিলাম পড়াতে পড়াতে। তারপর কী বলেছে দেখো, সমগভীরতার রেখা, এটা তোমাকে পড়তে হবে। আইসোবার কী বলছে, সমান গভীরতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমগভীরতা রেখা বলে। তারপর কী বলছে, ব্যাথিমেট্রিক রেখা বলেছে যে রেখার দ্বারা সমুদ্রপৃষ্ঠ থেকে নিচের দিকে কোনো স্থানে গভীরতা বোঝানো হয় তাকে ব্যাথিমেট্রিক রেখা বলে। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার কি বলেছে দেখো, খুব সুন্দর একটা ছবি দেখাচ্ছে তোমাদের। কি বলছে, মহাসাগরের তলদেশে ভূপ্রকৃতি। আগে আমি তোমাদেরকে একটু গল্পের মতন করে ব্যাপারটা বোঝাই, ঠিক আছে? ভাবো একটা কার্টুন চলছে, এটা ভালো করে বুঝবে। এটা কি মহাদেশ, তাই তো? এবং এই জায়গাটা দেখো, এখানে একটা হলুদ হলুদ জায়গা আছে না, ভাবো এটা হচ্ছে সমুদ্রের পাড়। তুমি ভাবো এখানে বসে আছো, বা তুমি তোমার বন্ধু বান্ধবীর সাথে এখানে গিয়ে পিকনিক করছো, ভালো কথা। এবার ভাবো, এবার তোমরা তো একটু বেশি পাকা, কারণ যেখানে যেতে হয় না সেটা তোমরা বেশি করবা, যেটা করতে হয় না তোমরা সেটা বেশি করো। এবার পাকামি করে তুমি কী করলে, এখান দিয়ে হাঁটা শুরু করেছো, অল্প 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 অল্প, ঠিক আছে, ভালো কথা। জল নেই, ভাবো জলটা অনেকটা নিচে আছে, হাঁটছো, পরে বেশি হেঁটে একদম গল্প হয়ে যাবে, কিন্তু আর আসতে পারবে না। তো যাই হোক, তো মহাদেশ এবং জলটা দেখো এখানে স্টপ আছে না, জল, তো এটা মহাদেশ। এবার মহাদেশের থেকে ঠিক পরে যেই জায়গাতে সমুদ্রের জল আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে মহীসোপান। মানে এটা টেকনিক্যালি যদি আমি বলি, এই উপকূলীয় অঞ্চল থেকে 200 মিটার, কত মিটার, 200 মিটার, ঠিক আছে। আর এটা 100 ফ্যাদাম, এরকম বলা হয়, 100 ফ্যাদাম, 200 মিটার বা 100 ফ্যাদাম, এই যে ফয়জফুল আকার ফ্যাদাম। তো 200 মিটার বা 100 ফ্যাদাম পর্যন্ত যেই অঞ্চলটা তাকে বলেছে মহীসোপান। এবার দেখো, মহীসোপানটা কিন্তু স্লোপিং, মানে বেশিটা গভীর না, এই হালকা, তাই তো। তারপরে দেখো মহীঢালটা দেখো হেভি খাড়া, স্টিপ, খুব স্টিপ। তারপরে মহীসোপান। এবার 200 মিটারের পর থেকে যে জায়গাটা এই স্টিপভাবে নেমে গেল সেটাকে কি বলে, মহীঢাল, ঠিক আছে। এবং এই যে মহীঢালটা গেল, মহীঢালের ঠিক পরে এই জায়গাটা, এটাকে বলে মহীজাগন। কি বলে, মহীজাগন হয়ে গেল। তারপরে কি হচ্ছে, গভীর সমুদ্রের সমভূমি, এটাই হচ্ছে ম্যাক্সিমাম বিস্তার। এটা কম আছে, এই জায়গাটা প্রায় 39.5%, একটা সমুদ্রের মানে প্রায় 30% অঞ্চল জুড়ে এই গভীর সমুদ্রের সময়টা আছে। খুব একটা ইন্টারেস্টিং লেসন, হ্যাঁ। ওশিনোগ্রাফি একে বলে, ঠিক আছে। তোমরা যদি পরবর্তীকালে কলেজে গিয়ে জিওগ্রাফি অনার্স করো বা মাস্টার্স লেভেলে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করো, তখন তোমরা কিন্তু এই ওশিনোগ্রাফি চ্যাপ্টারটা অনেক বড় করে সুন্দর করে পড়তে পারবে, এবং আমার খুব ভালো লাগে এই লেসনটা। তো খুব ভালো করে শুনবে। ভিডিওটা এবার একটু লং হবে, আমার বানানো যত ভিডিও আছে এতদিন পর্যন্ত তার মধ্যে সব থেকে বড় ভিডিও হবে এটা। যাই হোক, ভয়টা পেয়ে যাও না, থাকো, ক্লাস করো। যদি ক্লাস করতে করতে খিদে পেয়ে যায়, ভিডিওটা পজ করে কিছু খেয়ে নাও, আবার আসবে। যাই হোক, তো এবার কি বলেছে, গভীর সমুদ্রের সমভূমি হয়ে গেল। এবার এই গভীর সমুদ্রের সমভূমির মধ্যে মাঝে মাঝে দেখো কিছু কী আছে, এটা পাহাড় আছে, আগ্নেয় দ্বীপ আছে বা আগ্নেয়গিরি আছে, আবার জায়গায় জায়গায় ভয়ঙ্কর খাত বা গিরিখাত, একে বলে এই যে যারা সামুদ্রিক খাত, ঠিক আছে, যেমন মারিয়ানা খাত বা সামুদ্রিক শৈলশিরা থাকতে পারে। তাই করতে 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 গেল, আবার এই পাশে সমুদ্র শেষ, ঠিক আছে। এটা আমি তোমার একটা বেসিক একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, আসল ব্যাখ্যা এখন আসেনি, ঠিক আছে। এগুলো এখন ট্রেলারই হচ্ছে, সিনেমা কিন্তু শুরু হয়নি এখন, ঠিক আছে, ট্রেলার দেখছো এখন। এবার এখানে একটা ফ্লো ডায়াগ্রাম আছে, তোমরা ফ্লো ডায়াগ্রামটা মনে দেখো কি বলেছে, ভালো করে দেখো কি আছে এখানে, ফ্লো ডায়াগ্রাম। তো ফ্লো ডায়াগ্রামে কি বলেছে, মহাদেশীয় প্রান্তভাগ মানে সমুদ্রের তলদেশকে সাধারণত ভাগ করেছে বিভিন্ন ভাগে। এটার ব্যাখ্যা আমি দিচ্ছি না, তোমরা এটাকে একটা স্ক্রিনশট করে রাখো নিজের কাছে। একটু আগে তোমাকে আমি যে জিনিসটা দেখিয়েছিলাম সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি, দেখো মহীসোপান, মহীঢাল, তাই না, তারপরে মহীজাগন, তারপরে গভীর সমুদ্র খাত, আবার আগ্নেয় দ্বীপ আছে, সামুদ্রিক শৈলশিরা। এইটাও একটা সুন্দর উপস্থাপনা করেছে।
এবার সেম উপস্থাপনাটা এখানেও আছে, দেখো দেখছো মহাদেশ, মহীসোপান, মহীঢাল, মহীজাগন, গভীর সমুদ্রের সমভূমি, মধ্য শৈলশিরা, আবার উঁচু হচ্ছে, মানে এই নামলো গেল আবার উঁচু, ঠিক আছে? এই ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, একদম মুখস্থ হয়ে যাবে। আমার ভিডিও যে বা যারা দেখছো, ঠিক আছে, আমার ক্লাস করার পর তোমার মুখস্থ হবে না, এটা হতেই পারে না। কি আছে? মহাদেশ, মহীসোপান, মহীঢাল, মহীজাগন, গভীর সমুদ্রের সমভূমি, একদম সোজা না? বলো আমার সঙ্গে 10 বার, মহাদেশ, মহীসোপান, মহীঢাল, মহীজাগন, গভীর সমুদ্রের সমভূমি, ব্যাস গল্প শেষ। এবার 10 বার বলতে থাকো, সব ঠিক হয়ে যাবে। তো এতক্ষণ আমরা নর্মালি রিড করেছিলাম, ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। এখন আমরা মেন টপিকে আসবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। তো কী বলেছে প্রথমে? মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্র খাত আর সামুদ্রিক সরিষা, সাধারণত এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে মহীসোপান কাকে বলে। মহাদেশের প্রান্তভাগ থেকে বা উপকূল ভাগ থেকে ক্রমশ ঢালু হয়ে সমুদ্রে প্রবেশ করা, উপকূল থেকে সমুদ্রের অভ্যন্তরে 100 ফেদাম বা 200 মিটার গভীরতা পর্যন্ত অঞ্চলকে মহীসোপান বলে। একটু আগেই বুঝিয়েছি, এবার লাইনের মাধ্যমে ব্যাপারগুলোর ব্যাখ্যা দিচ্ছি। এবং এই মহীসোপানের গড় বিস্তার 78 কিলোমিটার। এগুলা কিন্তু বিভিন্ন বইয়ে কিন্তু একটু 1-2 এদিক ওদিক থাকতে পারে, হ্যাঁ, পুরো অ্যাকুরেট নাও থাকতে পারে, তার জন্য তোমরা কিন্তু চাপ নিও না। এবার সমুদ্রের বলেছে এই মহীসোপানের মোট আয়তন সমুদ্রের 7.6%, খুব গুরুত্বপূর্ণ এটা। এবার বলছে মহীসোপান সৃষ্টির কারণ। এবার মহীসোপান মানে কি? এই যে জায়গাটা বাবা কম ঢালযুক্ত, তাই না? কি বলেছে? সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি। সমুদ্রপৃষ্ঠে যদি উচ্চতা বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু মহীসোপান সৃষ্টি হয়। উপকূল ভাগের অবনমন, এই যে উপকূল ভাগটা যা আছে এটা হলো নেমে গেল নিচের দিকে, এটা কি হলো? নিচের দিকে নেমে গেল, এর ফলেও মহীসোপান সৃষ্টি হতে পারে। সমুদ্র তরঙ্গের দ্বারা উপকূল ভাগের ক্ষয়, এখানে বাবা প্রচুর ক্ষয় হয়ে কি ভাবো এই জায়গাটা এটা এইরকম ছিল, ঠিক আছে? তারপরে এটা ভাবো মহীসোপান ছিল আগে, এবং এটা কি মহীঢাল, ঠিক আছে? এবার এই জায়গা থেকে এই জায়গাটা দেখো অনেকটাই কিন্তু গভীর, তাই না? যদি জল এখান থেকে থাকে, এখানে আবার জল আছে, তাহলে অনেকটা গভীর। এবার কি হচ্ছে? উপকূলের পাড়গুলো ক্ষয় হয়ে এখান থেকে ক্ষয় হয়ে ভেঙে ভেঙে এখানে জমেছে, এবং নদীও এখানে এসে পড়েছে, জমে জমে কী করেছে দেখো অনেকটা স্লোপ করেছে, মানে কম গভীরতাযুক্ত স্থান। এইভাবে কিন্তু মহীসোপানটা সৃষ্টি হয়, এবং এই যে নদী পড়েছে, এবং এই সমস্ত মহীসোপান অঞ্চলে প্রচুর পরিমাণে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠে, যেহেতু কম গভীর এবং 200 মিটার পর্যন্ত কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে নিচে, এবং সূর্যের আলো প্রবেশ করলে কিন্তু ওখানে প্রচুর পরিমাণে কী তৈরি হয়? প্ল্যাঙ্কটন, মাছের প্রিয় খাদ্য জন্মায়, এবং সেখানে মাছ প্রচুর পরিমাণে ভিড় করে এবং বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠে। এখানে জেনে রেখো পড়েছে, হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম মহীসোপান। এখানে সেম ছবিটাই বোঝানো হয়েছে, মহীসোপান, মহীঢাল। এখানে আবার মহীজাগনটা দেয়নি, এই জায়গাটা একটা মহীজাগন বলে একটা জায়গা আছে, এখানে মিসিং আছে, যাই হোক। তো এইভাবে এখানে ভূমিটা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছে। মহীঢালের সংজ্ঞা কী বলেছে? কন্টিনেন্টাল স্লোপ, ঠিক আছে, ইংলিশ টার্মগুলো মনে রাখবে, আমি সবসময় বলি, জানতে এগুলা। সমুদ্র তলে মহীসোপান যেখানে শেষ হয় সেই জায়গা থেকে, অর্থাৎ 200 মিটার গভীরতা থেকে মহীঢাল শুরু হয়, মানে যেখানে মহীসোপান শেষ হচ্ছে সেই জায়গা থেকেই মহীঢালটা শুরু হচ্ছে, এবং এর গভীরতা দেখো দিয়েছে 200 থেকে 2000 মিটার, এবং মোটামুটি 5 ডিগ্রি পর্যন্ত কনিক ঢাল আছে, এবং মহীসোপানের প্রান্তই মহাদেশের প্রকৃত প্রান্ত। ভালো করে বোঝো কি বলেছে? মহীসোপানের প্রান্তই মহাদেশের প্রকৃত প্রান্ত, এবং মহীঢালে প্রকৃত সমুদ্র তলদেশের শুরু হয়, এবং সমুদ্র তলদেশে প্রায় 8.5% স্থান জুড়ে মহীঢালের বিস্তার। মানে সমুদ্র তলদেশে মহীসোপান কতটুকু ছিল? 7.6, ঠিক আছে, আর মহীঢাল কতটা? 5.8%। এইভাবে বিস্তার লাভ করেছে, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজটা বুঝে নেও কিন্তু, হ্যাঁ, পরীক্ষা কিন্তু এমসিকিউতে তোমাদের আসতে পারে। এবং এই বই নিচে একটা মহীসোপান এবং মহীঢাল নিয়ে একটা পার্থক্য আছে, স্টুডেন্ট তোমরা একটু দেখে নিবে, তোমাদের কাজে লাগবে। এখানে মহীজাগনটা আছে, দাগিয়ে নিবে তোমরা। এবার কি বলেছে? গভীর সমুদ্রের অববাহিকা অঞ্চল বা সমভূমি। তো এটা হচ্ছে দেখো সবথেকে বড় স্থান জুড়ে আছে, কত? প্রায় 30%, 29.5 মানে প্রায় 30%, এবং এই অববাহিকা প্রায় 4000 মিটার বা তার বেশি গভীর। এবং এখানে সাধারণত একটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি আর একটা গভীর সমুদ্রের অববাহিকা পাহাড়, তার মানে একটা সমভূমি আছে এবং সমভূমির মধ্যেও পাহাড় আছে, ঠিক আছে? এটা তোমরা পড়ে নিবে, এবং এর সংজ্ঞাটা কি সেটা আমাদের জানতে হবে। এই সমুদ্র খাত যে আছে, গভীর সমুদ্র খাত, সেই গভীর সমুদ্র খাত কাকে বলে দেখে নাও এখানে। এবং পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হচ্ছে মারিয়ানা খাত, যার
সবথেকে গভীরতম জায়গার নাম চ্যালেঞ্জার ডেপথ, যার গভীরতা 11,034 মিটার। সামুদ্রিক শৈলশিরা, সমুদ্রের মাঝখানে যে শৈলশিরাগুলো থাকে তাকে বলে সামুদ্রিক শৈলশিরা। গায়ট, সমুদ্রের তলদেশে চ্যাপ্টা শিখর বিশিষ্ট পর্বতকে গায়ট বলে। সি মাউন্ট মানে খাড়া শীর্ষদেশ, খাড়া শীর্ষ আগ্নেয়গিরিগুলি যা প্রশান্ত মহাসাগরের অধিক আছে তাকে বলে সি মাউন্ট। সমুদ্রের গভীরতা নির্ণয়, এই যে ইকো সাউন্ডার দ্বারা যে সমুদ্রের গভীরতা মাপা হয়, এটা কিন্তু আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম। দেখো, ভারী লোহার শেকল দিয়ে প্রাচীনকালে মাপা হতো, এটা কিন্তু এই ভিডিওর প্রথমেই আমি তোমাদের ব্যাখ্যা দিয়েছি। ঠিক আছে, এবার যেই টপিকটা আমি তোমাকে এতক্ষণ পড়ালাম ওই সেম টপিকটাই আর একটু বিস্তারিত দেখিনি, কি প্রশ্ন আরও বের করা যায়। দেখো কি বলেছে এখানে, মন দিয়ে দেখো। মহিষপান, মহিষপান কতটা আছে, এই যে 200 মিটার পর্যন্ত আছে। এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন হতে পারে এমসিকিউ। এখানে মহিষপানের উৎপত্তি, যেটা আমি বুঝিয়েছি সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। এবার এই ছবির মাধ্যমে কি দেখা যায়, মহিষপান, মহিঢাল, ঠিক আছে। এবার মহিজাগন, তারপরে গভীর সমুদ্রের সমভূমি। পরপর তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। এই যে এখানেও দেখেছে দেখো 7.6, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের ভালো করে দেখতে হবে। এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করছি। মহিষপানের দুটি অংশ, ঠিক আছে। একটা বলছে তটদেশীয় অঞ্চল, আর একটা ঝিনুক অঞ্চল। তটদেশীয় অঞ্চল মানে উপকূলে জোয়ারের সর্বোচ্চ সীমা এবং ভাটার সর্বনিম্ন সীমার মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে তোমার তটদেশীয় অঞ্চল, যেখানে সাধারণত বলছে এই ক্ষেত্রে অনেক কম, এর ক্ষেত্রে মানে অনেক কম তরঙ্গ কর্তৃক মঞ্চ এখানে গঠিত হয়, ঠিক আছে, ওয়েভ কাট প্ল্যাটফর্ম। এবার বলছে কি ঝিনুক অঞ্চল, বলছে প্রথমটির প্রান্ত থেকে, মানে এই যে তটদেশীয় অঞ্চলের শেষ ভাগ থেকে সমুদ্রের দিকে মহিঢালের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে এটা বলে, ঠিক আছে। তার মানে আমরা কি জানলাম, মহিষোপানকে তটদেশীয় অঞ্চল এবং ঝিনুক অঞ্চল বলে দুই ভাগে ভাগ করা হয়। এবং এই মহিষোপানে দেখো অর্থনৈতিক গুরুত্ব, এগুলা যেহেতু তোমাদের এমসিকিউ এবার, সেগুলো কিন্তু ওইভাবে প্রপারলি আসবে না। বড় প্রশ্ন যদি থাকতো সিলেবাসে তাহলে কিন্তু এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। মহিজাগন বা কন্টিনেন্টাল রাইসের সংজ্ঞাটা দেখে নাও। কী বলেছে, মহিঢালের শেষ প্রান্ত থেকে গভীর সমুদ্র সমভূমির মধ্যবর্তী স্থানে পলিরাশি দ্বারা আবৃত স্বল্প ঢালযুক্ত ও ক্রমোচ্চ মহাদেশীয় প্রান্তভাগকে মহিজাগন বলে। দেখে নেবে এটা, ঠিক আছে। দেখো, নদীতে যেমন পলল বেজনী সৃষ্টি হয়, সমুদ্র কিন্তু পলল বেজনী সৃষ্টি হয়, দেখতে পাচ্ছ। এখান থেকে একটা বড় গঙ্গা নদীর মতন বড় নদী এসে পড়লো, তো এখানেও কিন্তু পলল বেজনী সৃষ্টি হচ্ছে। মানে পলল বেজনীটা সাধারণত এটা হচ্ছে মহিষপান, আমরা জানি, ভালো করে বোঝো, এটা মহিষপান, এটা মহিঢাল, এই জায়গাটা মহিজাগন এবং গভীর সমুদ্রের সমভূমি। তার মানে মহিঢাল এবং গভীর সমুদ্রের সমভূমির মাঝে যে জায়গাটা, সেখানেই হচ্ছে কি হচ্ছে, পলল বেজনী তৈরি হচ্ছে, অর্থাৎ মহিজাগন যে জায়গাটা সেখানটা। খুব ইন্টারেস্টিং একটা টপিক। এই যে সমুদ্রের মধ্যে পাহাড় আছে, দেখতে পাচ্ছ, পাহাড় আছে, গায়ট আছে, আবার এখানে সমুদ্র খাত আছে। সেমভাবে আবার বয়ে চলে আসলাম আমরা। এখানে বলেছে গভীরতা অনুযায়ী সমুদ্র তলদেশে বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চলের বিস্তার, এটা দেখে নাও তোমরা, যেটা আমি তোমাকে বললাম ওটাই আছে ব্যাখ্যায়। এবার আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের 3টা মহাসাগরের তলদেশ পড়তে হবে, প্রশান্ত, ভারত এবং আটলান্টিক। তো এখানে কি বলে থাকো, প্রশান্ত মহাসাগর সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে। স্টুডেন্ট তোমরা একটু এটা দেখে নাও। এই শুরু ত্রিভুজের মতন আছে প্রশান্ত মহাসাগর, আমরা জানি, এই যে প্রশান্ত মহাসাগরের ছবি দেওয়া আছে নিচে, এই যে নিচে, ঠিক আছে। এর উত্তরে কি আছে, বোর্ডিং প্রণালী, ঠিক আছে। দক্ষিণে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে, মোট শতাংশ কতটুকু আছে, অক্ষরেখা কত বিস্তার, দ্রাঘিমাত্রা কত বিস্তার পড়ে নেবে। এবার এতক্ষণ ধরে আমরা যেই প্যাটার্নে পড়ে এসেছিলাম, মহিষপান, মহিঢাল, মহিজাগন, সেমভাবে প্রশান্ত মহাসাগরটা পড়তে হবে। মহিষপান, প্রশান্ত মহাসাগরের তলদেশে ভূপ্রকৃতি প্রথমে আসবে মহিষপান। এখানে বলেছে কত দূর পর্যন্ত আছে এ, এশিয়া ও অস্ট্রেলিয়ার পূর্ব পশ্চিমে উপকূলে বিস্তৃত প্রায় 160 থেকে 1600 কিমি পর্যন্ত প্রশস্ত, গভীরতা দেওয়া আছে। এবং এর পশ্চিম উপকূলে, আমেরিকার পশ্চিম উপকূলে ভঙ্গিল পর্বতে উত্থিত হয়ে মাত্র 40 কিমি প্রশস্ত। এটা একটা মহিষোপান ইন্ট্রোডাকশন দিচ্ছে, মানে প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে এই যে জায়গাটা ঢালযুক্ত অঞ্চলটা, এটা হচ্ছে আমাদের মহিষোপান। তার এখানে কিছু ডেপথ গভীর দেওয়া হয়েছে। এবার কোনো স্টুডেন্ট যদি ডাইরেক্ট ভিডিওটা এই জায়গা থেকে দেখো, তাহলে কিন্তু কোনোদিনও এটা বুঝতে পারবে না, তোমাকে প্রথম থেকে কিন্তু ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে, কন্টিনিউয়াস সিরিজ এটা। এবার বলেছে সমুদ্রের মধ্যে, মানে প্রশান্ত মহাসাগরের মধ্যে যে সমস্ত শৈলশিলার উচ্চভূমিগুলো আছে, আমরা একটু আগে পড়েছি শৈলশিলা উচ্চভূমি কাকে বলে। দেখো এখানে 11টা শৈলশিলা বা উচ্চভূমির নাম দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এরকম, তোমাকে সব পড়তে হবে। বলে দিল যে কোকো শৈলশিলা কোন মহাসাগরে দেখা যায়, কোন মহাসাগরের তলে এসে, তাহলে কোকো শৈলশিলা কিন্তু আমাদের প্রশান্ত মহাসাগরের তলে এসে দেখা যায়। এক্ষেত্রে তোমাকে এগুলা জাস্ট একবার করে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে, সব নামগুলো।
এখানে দেখো এই যে ব্রাউন কালারের যে জায়গাগুলো আছে সেগুলো সামুদ্রিক খাত দিয়ে দিচ্ছে, কোথায় কী খাত আছে। এই গোল করে যে জায়গাটা আছে সমুদ্রের ভেতরে যে মালভূমি বা বেসিন আছে সেটা। আর এটা মূল ভূখণ্ড, মানে আশেপাশে যে মূল ভূখণ্ড আছে, ঠিক আছে। এটা দেখো কী বলছে, আলবার্টাস মালভূমি, ঠিক আছে, টোঙ্গা খাত, হাওয়াই মালভূমি, মারে খাত, অ্যালুসিয়ান খাত, এগুলো তোমাকে জাস্ট একবার ভালো করে মন দিয়ে করতে হবে, কারণ পরবর্তীকালে নেট সেট এসএলএসটির জন্য কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুবই আসবে, ঠিক আছে। এখানে মালভূমি নামগুলো দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। যেটা মেন জিনিস ছিল বোঝানো সেটা কিন্তু আমি ভিডিওর এই যে এতক্ষণ যে বোঝালাম তোমাকে 10 থেকে 15 মিনিট, মেন জিনিসটা বোঝানো হয়ে গেছে। এবার সেম টপিকের ওপরই আমি ব্যাখ্যা দিচ্ছি। বেসিন মানে প্রশান্ত মহাসাগরে কী কী বেসিন আছে, 6000 মিটারের কাছাকাছি বেসিনগুলোর নাম পড়ে নাও ভালো করে। অগভীর সমভূমি অঞ্চলে বেসিনগুলো আছে। সামুদ্রিক খাত মানে প্রশান্ত মহাসাগরে কোন কোন খাত আছে, মারিয়ানা খাত এবং এর গভীর অঞ্চলের নাম চ্যালেঞ্জার ডেপথ, ঠিক আছে। এবার এখানে তোমাকে লিস্ট দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা টেবিল দেওয়া আছে খাতের নাম এবং ওই খাতের সব থেকে গভীর অঞ্চল মানে গভীরতম অংশের নাম কি এবং নিকটবর্তী অবস্থান কোথায় অবস্থান আছে, ঠিক আছে। এবং যে খাতটা আছে খাতটা তো সব জায়গায় সেম না, এই যে ম্যাক্সিমাম গভীর যে জায়গাটা সেটা একটা নাম থাকে, যেমন মারিয়ানা হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ, যা সব থেকে গভীরতম স্থান পৃথিবীর বলা হয় সেটা। এবার হচ্ছে দ্বীপ সমূহ কি আছে দেখো, বলছে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। মেলানেশিয়া কথার অর্থ কৃষ্ণ, মানে মেলানেশিয়া কথাটির অর্থ কৃষ্ণদ্বীপ, ঠিক আছে। নাম পড়ে নেবে কী কী পড়ে আন্ডারে। মাইক্রোনেশিয়া কথার অর্থ ছোট দ্বীপ সমূহ, নামগুলো পড়ে নেবে কী কী আছে। পলিনেশিয়া কথার অর্থ বহুদ্বীপ, নামগুলো পড়ে নেবে, ঠিক আছে। এমসিকিউতে আসবে কিন্তু। প্রান্তদেশীয় মহাসাগরগুলো তোমরা নর্মাল দেখতে পারো, এখান থেকে তোমাদের কোনো ছোটো প্রশ্ন আসবে না। সেম প্যাটার্নে প্রশান্ত মহাসাগরটা তোমাকে আমি যেইভাবে করালাম সেমভাবে তোমাকে আটলান্টিক মহাসাগরের ব্যাপারগুলো পড়তে হবে, অবস্থানটা পড়তে হবে, ঠিক আছে। কোথায় কত দূর আছে, এসের মতন অবস্থান বলতে পারে কোন মহাসাগর এসের মতন, এস কিন্তু আমার নাম সঞ্জীবন, যাই হোক ওটা পয়েন্ট না। তো এসের মতন অবস্থান দেখিয়ে দিয়েছে এখানে, দেখো এস, তাই না। তো এবার আমার ভিডিও যারা যারা দেখছো কার কার নাম এস দিয়ে শুরু হচ্ছে কমেন্টে জানিয়ে, এবং ভিডিওগুলো কেমন লাগছে কোথায় ডাউট হচ্ছে সেগুলো জানাবা, ঠিক আছে। সেমভাবে দেখো মহিষপানটা পড়ে নিবা যেভাবে সিস্টেম শিখেছি, শৈলশিরাগুলো পড়ে নিবা যেভাবে সিস্টেম শিখেছি, নামগুলো পড়ে নেওয়া, ডলফিন উচ্চভূমি আর অনেক আছে। সেম কথা বারবার বলে সময় নষ্ট করতে আমি আগ্রহী না, ঠিক আছে। বেসিন জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, সেমভাবে পড়ে নাও। সমুদ্র খাত, দ্বীপ ভালো করে পড়ে নিবে, মুখস্থ বিদ্যাগুলো মেন জিনিস বোঝানো হয়ে গেছে। ভারত মহাসাগর অবস্থানটা দেখে নাও, ঠিক আছে। মহিষপান কতটুকু আছে, শৈলশিরা, উচ্চভূমি, বেসিন, সমুদ্র খাত, দ্বীপসমূহ, প্রান্তদেশীয় সাগর, সেম প্যাটার্নে আরামসে পড়ে নাও ঠান্ডা মাথায় বাড়িতে। একটু সময় লাগবে, সব দেওয়া আছে এখানে কোথায় কী আছে, সেম প্যাটার্ন বলে দিল। ভাবো কি বললো, ভাবো বলে দিল আরবীয় বেসিন, বা এখান থেকে একটা শৈলশিরার নাম দিয়ে দিল, এই শৈলশিরা কোথায় আছে, কে উচ্চভূমি কোথায় আছে বলে দিল, তখন তোমায় কী বলতে লাগবে যে এটা ভারত মহাসাগর দেখা যায়। এইভাবেই টেকনিক্যালি তোমাকে পড়তে হবে। এবার কি আছে এই অধ্যায়েরই সেকেন্ড পার্ট, এখানে একটা গুরুত্বপূর্ণ দেখো টেলিগ্রাফ মালভূমি, এটা একটু পড়ে নিবে তোমরা, ঠিক আছে। এখানে এই যে এস নিয়ে যে এত গল্প বললাম, এই এস কথাটা কে প্রথম খুঁজে বের করে, হ্যাঁ, আটলান্টিক মহাসাগরে কী হয় এনে একটু কাহিনী লেখা আছে, তোমরা খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। এই বইটিতে বেশ টুকরো কথা বলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো তোমাদের পড়তে হবে। এবার আমরা সমুদ্র জলে উষ্ণতায় আসবো। কি বলেছে, সমুদ্র জলে তাপমাত্রাকে সমুদ্র জলে উষ্ণতা বলে, ঠিক আছে। এটা একটা ভৌত উপাদান এবং এটা মাপার জন্য কয়েকটা ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে। বলেছে 1850 সালে মার্কিন নৌপ্রধান ম্যাথিউ ফন্টেনি মারি সর্বপ্রথম সমুদ্র জলে উষ্ণতা তুলে ধরেন। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এখানে 3টা প্রথায় সমুদ্রের উষ্ণতাটা ধরা হয়। কি বলছে, স্ট্যান্ডার্ড থার্মোমিটার, সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা ভালো করে বোঝো, সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা মাপা হয় স্ট্যান্ডার্ড থার্মোমিটার দিয়ে, গভীর সমুদ্রে জলের উষ্ণতা মাপা হয় রিভার্স থার্মোমিটার দিয়ে, এবং অন্তঃস্তরীয় সমুদ্র জলের উষ্ণতা নথিভুক্ত করা হয় থার্মোগ্রাফের সাহায্যে। 3টে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে কিন্তু। কি বলছে এখানে, অতি সম্প্রতি নাসার প্রেরিত অ্যাকোয়া কৃত্রিম উপগ্রহে কি বলেছে, অ্যাডভান্স মাইক্রোওয়েভ স্ক্যানিং রেডিওমিটারের যন্ত্রের সাহায্যে দিনে 14 বার নির্ভুল সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা পরিমাপ করা হয়। দেখো যন্ত্রটা দেখো কি বলেছে, সিটিডি যন্ত্র এরকম হয়, ঠিক আছে। এর সাহায্যে আমরা কি করি, সমুদ্রের তাপমাত্রাটা মাপাই। এবার বলেছে সমুদ্র জলের উষ্ণতার উৎস, কেন সমুদ্র জল উষ্ণ হবে, সূর্যরশ্মি, ঠিক আছে। আমাদের এখানে 64% কার্যকারী সৌর বিকিরণ হয় আমরা জানি, এই 64% ডাইরেক্ট রশ্মি কিন্তু
মানে সমুদ্রের পৃষ্ঠটাকে গরম করে, এর ফলে সমুদ্র গরম হয়। এবার সমুদ্র গরম হওয়ার আরেকটা কারণ কি, ভূতাপ। মাটির নিচে সমুদ্রের নিচে লাভা, ম্যাগমা প্রভৃতি আছে, এরা তাপ দিয়েও কিন্তু, এদের তাপের ফলেও কিন্তু গরম হচ্ছে। প্রাকৃতিক শক্তি, জোয়ার ভাটা, বায়ু প্রবাহ সমুদ্র জলের উষ্ণতায় পরিবর্তন লক্ষ্য করে, ঠিক আছে। এবং বলেছে সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব, অনেক গুরুত্ব আছে, কারণ যদি জল গরম না হতো তাহলে কিন্তু অনেক প্রবলেম হতো। কী বলছে, জীবের জন্ম বিকাশ, মৎস্য আহরণ, সামুদ্রিক পরিবহন, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতির কারণে সমুদ্র জলের উষ্ণতা খুবই কাজে লাগে। এবার হচ্ছে নিয়ন্ত্রক, সমুদ্র জলে যে উষ্ণতা হবে, এখানে এল নিনো বলে পয়েন্ট আছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের পড়িয়েছিলাম, এটা একবার তোমরা পড়ে নিবে, ঠিক আছে, সুন্দর করে। কি বলেছে, অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণ, ঠিক আছে। 0 ডিগ্রিতে ভাবো তাপটা বেশি পড়ে আমাদের নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলে, ওখানে বেশি গরম হবে, তাই না। এই নিরক্ষীয় অঞ্চলে গড় সমুদ্র উষ্ণতা 26 ডিগ্রি সেলসিয়াস। যত এটার থেকে উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে যাবো, তবে এটা 0 ডিগ্রি মিডিলটা, উত্তরের মেরুর দিকে যত দক্ষিণ দিকে যাবো আমরা, তাপমাত্রাটা কমবে সমুদ্র জলের। সমুদ্র স্রোত, উষ্ণ স্রোতের জন্য সমুদ্রের জল গরম হয়, আবার শীতল স্রোতের জন্য সমুদ্র জল শীতল হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার গভীরতা, এবার গভীরতার উপরে সমুদ্রের জলের তাপমাত্রা নির্ভর করে। কেন, দেখো 0 ডিগ্রি গভীরতায়, মানে 0 ডিগ্রি ভূপৃষ্ঠে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার যেই সেটা 350 ডিগ্রি গভীরতায় গিয়েছে, সেটা 21 ডিগ্রি সেলসিয়াস। 700 মিটার গভীরতায় 16 ডিগ্রি সেলসিয়াস। যত নামবে অত তাপমাত্রা কমছে। তার মানে গভীরতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্র জলের উষ্ণতা বিপরীত সম্পর্ক। গভীরতা যত বাড়বে উষ্ণতা তত কমবে, বাড়বে কমবে, ঠিক আছে, অপোজিট রিলেশন। মগ্ন শৈলশিরা, কোনো জায়গায় যদি মগ্ন শৈলশিরা থাকে তাহলে অনেক সময় কী হয়, ঠান্ডা অঞ্চলের জল এই মগ্ন শৈলশিরা দিয়ে প্রবেশ করতে পারে না মেন সমুদ্রে। এখানে একটা উদাহরণ দিয়েছে, উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টার প্রণালীর মধ্যে মগ্ন শৈলশিরা থাকায় আটলান্টিকের শীতল জল ভূমধ্যসাগরে প্রবেশ করতে না পারে বলে সেখানে জল কিন্তু অনেক গরম। মানে জিব্রাল্টার প্রণালী বাবু, এখানে আছে আটলান্টিক মহাসাগর, ধরে নাও জাস্ট, এটা একটা আটলান্টিক মহাসাগর, সেম অক্ষাংশে এখানে কী আছে বাবু, ভূমধ্যসাগর আছে। এইখানে জল যতটা ঠান্ডা, এখানে জল অনেকটাই গরম, কারণ এই জলটা ডাইরেক্ট এখানে আসতে পারে না, কারণ এখানে একটা মগ্ন শৈলশিরা আছে, এরপরে জলটা ডাইরেক্ট ঢুকতে পারে না। ভাবো এখানে যদি এই শিলাটা না থাকতো তাহলে সমস্ত জল ভূমধ্যসাগরে প্রবেশ করতো এবং অনেক ঠান্ডা হতো জল। হিমশৈল, অনেক বেশি পরিমাণে যদি হিমশৈল আসে মেরু অঞ্চল থেকে, তাহলে কিন্তু কী হবে, বেশি বরফ গলবে এবং সমুদ্রের জলকে ঠান্ডা করবে বা উষ্ণতা কমিয়ে দেবে। অগ্নুৎপাত, যদি প্রচুর পরিমাণে অগ্নুৎপাত হয় তাহলে কী করবে, জলকে গরম করবে। তো এটাই ছিল বিভিন্ন কারণ সমুদ্র জলের উষ্ণতার, ঠিক আছে। এবার এখানে সমুদ্র জলের উষ্ণতার আঞ্চলিক বন্টন দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় উষ্ণ হওয়ার কারণটা দেওয়া আছে, একটু দেখে নিবে, ঠিক আছে। এবার আমরা আদার্স যে এমসিকিউগুলো আমাদের আসতে পারে সেটা নিয়ে আমরা পড়ি। উষ্ণতার প্রসর, এটার কথার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম তাপমাত্রা আর মিনিমাম তাপমাত্রার মধ্যে যে পার্থক্য, তাকেই বলে উষ্ণতার প্রসর। আরেকটা বলেছে উষ্ণতার অনুভূমিক বন্টন ও উল্লম্ব বন্টন। উল্লম্ব বন্টন মানে উপর থেকে নিচে, মানে কতটা গভীর, সমুদ্র পৃষ্ঠ থেকে গভীরের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে উল্লম্ব বন্টন। আর অনুভূমিক মানে পাশাপাশি, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে সমুদ্র জলে উষ্ণতা, ভালো করে দেখবে তোমরা, কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে কতটা উষ্ণতা আছে, এটা খুব সুন্দর করে পড়ে নাও। এখানে বলেছে অক্ষাংশ ভেদে সমুদ্রে উষ্ণতা হ্রাস, কোন অক্ষাংশে কতভাবে হ্রাস পাচ্ছে, এবং গভীরতা ভেদে সমুদ্র জলে উষ্ণতা হ্রাস, মানে গভীরতা অনুযায়ী কতটা হ্রাস পাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো, হ্যাঁ। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টেবিল আছে স্টুডেন্ট, বলছে কোন মহাসাগরের গড় উষ্ণতা কত। দেখো সব মানে গড় মানে টোটাল মহাসাগরটা মিলিয়ে সেখানকার জলের গড় উষ্ণতা, খুব সুন্দর করে দাগিয়ে নাও, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। এবার কী বলেছে, উষ্ণতার তারতম্য অনুযায়ী শ্রেণীবিভাগ, দুই ভাগে ভাগ করছে, একটা ফটিক অঞ্চল, একটা অফটিক অঞ্চল। ফটিক মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত সূর্যালোক প্রবেশ করে, একে বলে ফটিক। 200 মিটারের বেশিতে সূর্যালোক প্রবেশ করতে পারে না, জল প্রচণ্ড ঠান্ডা হয়, একে বলে অফটিক, ঠিক আছে। কি বলেছে, থার্মোক্লাইন বা উষ্ণতার অবক্রম। কি বলেছে, থার্মোক্লাইন বা উষ্ণতার অবক্রমণ বলতে বোঝায় সমুদ্র বা হ্রদের জলের উপরিভাগের ঠিক নিচে একটি পাতলা স্তর, যেখানে গভীরতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার পরিবর্তন জলভাগের গভীরতার নিম্নভাগ বা অগভীর ঊর্ধ্বভাগ অপেক্ষা দ্রুত, একে বলা হচ্ছে থার্মোক্লাইন, ঠিক আছে। এবার আমরা আসবো সমুদ্রের লবণতায়। তাহলে সমুদ্রে এত লবণ আসলো কোথা থেকে, এবার কী কী লবণ থাকতে পারে ভালো করে দেখো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট,
পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, বাপরে বাপ এত লবণ, তাই না? তাহলে আমরা জানি সমুদ্র জল লবণ হয়, ঠিক আছে, লবণ হয়, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু খাদ্য লবণ হিসেবে আমরা ব্যবহার করি। এবং দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা এই চিহ্নটাকে চিনি, তাই না, শতাংশ বা পার্সেন্ট, কিন্তু সমুদ্র জলের লবণতাটা দেখো এই চিহ্নটাতে ব্যবহার করা হয়, দুইটা গোল নিচে, তাহলে পার 1000 বলে একে, মানে তুমি এখানে লিখলে তো এরকম দিয়ে একটা গোল একটা গোল একটা গোল, তিনটে গোল মোট, ঠিক আছে, এটা কি বলে পার 1000, মনে রাখবে এই হিসাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। কি বলছে ভালো করে দেখো, বলছে বিভিন্ন সমুদ্রে প্রকৃতপক্ষে লবণের পরিমাপ হিসাব করতে দেখা গিয়েছে যে গড়ে প্রতি 1000 গ্রাম সমুদ্র জলে লবণতার পরিমাণ 35 গ্রাম, অর্থাৎ 35/1000। তবে এটা সব জায়গায় সমান নয়। কি বলছে, স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্র জলে লবণতা পরিমাপ করা হয়, খুব মন দিয়ে দেখো, স্যালিনোমিটার, ঠিক আছে। তো এবার আমরা গল্পে আসবো যে সমুদ্রের জল কেন লবণাক্ত হয়, বা ওর মধ্যে এত লবণ আসলো কোথা থেকে, তাই না? আমি বলার আগে কারো মাথায় যদি কোনো আইডিয়া থাকে তাড়াতাড়ি কিন্তু শেয়ার করো আমার সাথে, যে কোথা থেকে এত লবণ আসলো সমুদ্রে। আমি যখন ছোটো ছিলাম আমি ভাবতাম কী ব্যাপার, সমুদ্রে তো লবণ আসলো কোথা থেকে, কোনো মানুষ কি গিয়ে ট্রাকে ঢেলে দিয়েছে নাকি? তাহলে এটা আমরা কী জানি, ভূত্বক, তাই তো, এটা গুরুমণ্ডল, ঠিক আছে, আর এটা কি আছে, কেন্দ্রমণ্ডল। এখানে শুধু গয়রসু লিখেছি, তোমরা আবার নেগেটিভ সেন্সে নিও না, অত লেখার সময় নেই, ঠিক আছে, মেন টপিকই বোঝো। যাই হোক, এটা কি ভূত্বক, ভূত্বককে আমরা কয় ভাগে ভাগ করবো, 2 ভাগে। উপরেটা কি SIAL সিয়াল, নিচেরটা SIMA সীমা। তাহলে সিলিকা মানে SI মানে সিলিকা, AL মানে অ্যালুমিনিয়াম, এবং আমরা জানি সিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক, কি দেশ, মহাদেশীয় ভূত্বক। সীমা সিলিকা আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এটা কি মহাসাগরীয় ভূত্বক। তোমরা আবার মহাসাগরীয় পরীক্ষা পেয়ে লেখো না কিন্তু, খাতা গল্প হয়ে যাবে একদম। তো কি বলছে, সীমা, এই মা কথার মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে। কি বলছে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি, এদিকে তাকাও, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মানে লবণ আর কিছুই না। এর কথার অর্থ হচ্ছে আমাদের যে সীমা যে আছে, এই যে সীমা, এই সীমার মধ্যে দেখি এটা একটা বেড রক না, এটা হচ্ছে আমাদের সিয়াল মহাদেশীয় ভূখণ্ড, আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূখণ্ড। আমরা জানি যে মাটি যখন শেষ হয়ে যায়, অথবা আমি যদি সয়েল প্রোফাইল অঙ্কন করি, বাবু এটা A, এটা B, এটা C, দেন ডিতে কী হচ্ছে, সব শিলা, মানে বেড রক, এই শিলাগুলো তো আস্তে আস্তে আবহবিকার হয়ে 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 মাটি তৈরি করে, তাই না? তার মানে একটা পর্যায়ে মাটির নিচে কী থাকে, শুধু বেড রক থাকে, জিওলজিক্যাল স্ট্রাকচার, কোথাও থাকে হরাইজন্টাল স্ট্রাকচার, কোথাও ইউনিক্লাইনাল, তো এগুলো বেড রক। তাহলে আমাদের মাটির নিচে সমুদ্র যার উপরে অবস্থিত, সেখানেই প্রচুর পরিমাণে লবণের খনিজ আছে, খনিজ মানে মিনারেলস, ঠিক আছে। তো এই মিনারেলসগুলোই পরবর্তীকালে ক্ষয় হয়ে ভাঙে গিয়ে আরও কত কিছু হয়ে এটা সেই সমুদ্রে যখন কোটি কোটি বছর ধরে বৃষ্টি হয়েছে সেই জলের সাথে মিশে গিয়েছে, আর লবণযুক্ত শিলা বা খনিজ খুব তাড়াতাড়ি জলে দ্রবীভূত, ঠিক আছে। তো এই গল্পটাই যেটা আমি এতক্ষণ দিলাম সেটা এখানে লেখা আছে নর্মালি, মেন গল্প এটাই, সমুদ্রবক্ষে শিলার ক্ষয় এবং জৈবপদার্থের মিশ্রণ। এবার অনেকে আবার বলেছে যে নদী হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে লবণ জাতীয় পাথর ভেঙে ফেলাছে, যেটা খুবই অল্প, 2 ভাগ, হ্যাঁ। আবার সমুদ্রবক্ষে লাভা টাভা বেরিয়ে লবণ দিচ্ছে। তো মেন গল্প হচ্ছে যেটা আমি তোমাদের দিলাম, যে সমুদ্রের অভ্যন্তরে যে পাথরগুলো আছে, যে বেডরকগুলো আছে, সেখান থেকে বিভিন্ন মাধ্যমে ক্ষয় হয়ে এই এত ভয়ঙ্কর লবণযুক্ত সমুদ্র তৈরি করেছে, বা সমুদ্রের জল তৈরি করেছে। আশা করি তোমরা গল্পটা বুঝলা। তাও যদি না বোঝো আমাকে প্রশ্ন করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। এবার আমরা আসবো হচ্ছে সমুদ্র জলের লবণতার নিয়ন্ত্রক। এটা নর্মালি আমরা পড়বো, ঠিক আছে, কারণ একটু আগে আমরা একটু বেশি গল্প করলাম, মানে এডুকেশনাল গল্প। কী বলছে, বাষ্পীভবন, বৃষ্টিপাত, নদীবাহিত জল, সমুদ্র জলের অবাধ সঞ্চালন, জোয়ার ভাটার প্রভাব, বায়ু প্রবাহ গতিবেগ এবং হিমশৈলের গলন, এই সমস্ত কারণ নদীর জলের লবণতাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কীভাবে করে দেখে নিবা, কারণ মেন গল্প কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদের। এবার কি বলেছে, বিভিন্ন অঞ্চলে লবণতার বন্টন, ঠিক কোথায় কেমন লবণ আছে দেখতে হবে। কি বলেছে, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রে কম লবণ হওয়ার কারণ, মেরু প্রদেশের সমুদ্রে লবণতা কম হওয়ার কারণ,
দুই ক্রান্তীয় অঞ্চলে লবণতা বেশি হওয়ার কারণ। তাহলে আমরা কি বুঝলাম যে এটা কি, এটা হচ্ছে আমাদের পৃথিবী। জিওগ্রাফি স্টুডেন্ট, গোল আকায় মানে পৃথিবী, এটা আমার বক্তব্য, ঠিক আছে? এটা আমার নিজস্ব কপির বক্তব্য, ঠিক আছে? মার্কেটে যদি কেউ এরকম গল্প দিয়ে থাকে তাহলে ভাবে আমার থেকে কপি করা। কি বলছে, নিরক্ষীয় অঞ্চলে লবণ কম হয়, ঠিক আছে? এই নিরক্ষীয় অঞ্চলে লবণ কম, দুই মেরুতেও লবণ কম হওয়ার কারণ, মানে এইখানে এখানে লবণ কম, লবণটা বেশি কোথায়, দুই ক্রান্তীয় অঞ্চলে, মানে আমাদের বাড়ির আশেপাশে, মানে 23.5 নর্থ এবং 23.5 সাউথ। 23.5 সাউথে আমাদের বাড়ি না, মানে ভারতের অবস্থান 23.5 নর্থে। তো এইখানে লবণ বেশি হওয়ার কারণ একটু ব্যাখ্যা বা গল্প আছে এখানে। কি বলেছে দেখো, নিরক্ষীয় অঞ্চল বলছে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ভালো কথা। হ্যাঁ, অ্যামাজন, কঙ্গোর মতন বড় বড় নদী আছে, সারা বছর প্রচুর পরিমাণে মিষ্টি জল বয়ে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলাচ্ছে। এর ফলে লবণটা কম হবে সেখানে, স্বাভাবিক কথা, এত বৃষ্টি হচ্ছে, তাই না? আবার কি বলেছে 2 নম্বরে, এই অঞ্চলে লম্ব সূর্যরশ্মির জন্য উত্তাপ বেশি হলেও বায়ুতে আর্দ্রতা বেশি, যার ফলে বাষ্পীভবনের হার মাঝারি ধরনের। বাষ্পীভবনটা কম হচ্ছে, এর জন্য নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জল লবণাক্ত সেরকম হয় না, ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জল বেশি লবণাক্ত হয় না। কথাটা বুঝতে পারলে? মানে এত বৃষ্টি হচ্ছে আর এত বড় বড় নদী মিষ্টি জল সমুদ্রে পতিত করছে, যার ফলে সেখানে লবণটা কম। বলবে না আবার যে একদমই নেই, আছে কিন্তু কম। মেরু অঞ্চলে কি গল্প বলছে, মেরু অঞ্চলে অধিক শীতল, খুব ঠান্ডা, তার জন্য বাষ্পীভবনই হয় না বা হার কম। এই অঞ্চলে নদীবাহিত জল ছাড়াও বরফ গলা জল প্রচুর মেশে, এর কারণে মেরু প্রদেশের জলের লবণতা অপেক্ষাকৃত কম। এবার বলেছে ক্রান্তীয়, যেখানে বেশি। কি বলেছে, দুই ক্রান্তীয় অঞ্চল কর্কটক্রান্তি ও মকরক্রান্তিতে সমুদ্রের নিকটস্থ স্থলভাগে জলবায়ু শুষ্ক প্রকৃতির হয়, মানে জলবায়ুটা হবে শুষ্ক প্রকৃতি হয়, ভালো কথা। রোদ তোদ আছে, খুব তাপ আছে, গরম আছে। এবং 2 নম্বরে কি বলেছে, এই অঞ্চলে অনেক মরুভূমি আছে। ঠিক কথা, কোনো অসুবিধা নেই। তারপর এখানে নদীর সংখ্যা কম, ওকে, ঠিক আছে। অধিক উষ্ণতা ও শুষ্কতায় আয়ন বায়ুর প্রভাবে দুই ক্রান্তীয় মণ্ডলে সমুদ্রে বেশ বেশি পরিমাণে বাষ্পীভূত হয়, এর জন্য এখানে লবণতা বেশি, একদম বাস্তব কথা। নদীও ওরকম বড় বড় নদী নেই, অপেক্ষাকৃত বড় বড় নদী নেই, ঠিক আছে? জলবায়ু শুষ্ক প্রকৃতি, মরুভূমি আছে, বাষ্পীভবনের হার বেশি, এই সমস্ত কারণে কিন্তু ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে লবণ বেশি। তোমাদের প্রশ্ন আসতে পারে কোন অঞ্চলে সমুদ্রে লবণ বেশি, তখন কিন্তু তোমরা আমি যে গল্পটা শুনলাম সেটা লিখে দিয়ে আসবে। গল্পের মতন লিখো না, আবার পয়েন্টে লিখবে, ঠিক আছে? এবারে কি বলেছে, এখানে কি লিখছে, হ্যাঁ কি বলেছে দেখো, বলেছে উন্মুক্ত সমুদ্রে লবণের বন্টন, মানে ওপেন সমুদ্রে। এখানে বলেছে কিছুটা স্থলবেষ্টিত সমুদ্রের লবণতা, মানে ভাবো আবদ্ধ সমুদ্র, আশেপাশে ভাবো বিভিন্ন রকম কন্টিনেন্ট আছে বা মহাদেশ আছে। কি বলছে, ভূমধ্য সাগরে লবণতা বেশি হওয়ার কারণ, বাল্টিক সাগরে লবণতা কম হওয়ার কারণ, কৃষ্ণ ও কাস্পিয়ান সাগরে লবণতা কম হওয়ার কারণ, মরুসাগরে প্রচুর পরিমাণে লবণ হওয়ার কারণ। মরুসাগর হচ্ছে এমন একটা সাগর যেখানে তোমাকে যদি আমি ভাবো তোমার সঙ্গে ঝগড়া হলো, না ঝগড়া না, ভাবো তুমি পড়াশোনা পারলে না, এবার আমার কাছে পড়তে আসলে তুমি পড়াশোনা করছো না ঠিকঠাক। এবার আমার বাড়ি যদি ভাবো সঞ্জীব বস্তার জিওগ্রাফি কোচিংটা যদি মরুসাগরের পাশে হতো, এবার মরুসাগর হ্রদ আছে তার পাশে, আমি কি করতাম, স্টুডেন্টকে ধরতাম আর ছুঁড়ে ফেলে দিতাম জলের মধ্যে, একদম সবাইকে ধরে দেয়। কেন? যার ফলে কী হতো, তারা কিন্তু ডুবতো না। আমি যদি কোনো একটা স্টুডেন্টকে ধরে ছুঁড়ে ফেলে দিতাম জলের মধ্যে, সে কিন্তু ডুবতো না। ভয়ঙ্কর ব্যাপার। কী ব্যাপার স্যার, আপনি আমাকে ছুঁড়ে ফেললেন, আমি তাও ডুবলাম না জলে? কারণ সেই জলে প্রচুর পরিমাণে লবণ আছে, অত্যাধিক পরিমাণে, ঠিক আছে? এখানে আমরা দিয়েছে, সাধারণত আমরা 35 পার থাউজেন্ড দেখেছি। দেখো এখানে কী বলছে, হ্যাঁ 342 পার থাউজেন্ড, 220 পার থাউজেন্ড, এশিয়ার মাইনরে ভ্যান হ্রদে 330 পার থাউজেন্ড, আর আমাদের মরুসাগরকে ডেড সি বলা হয়, এখানে হচ্ছে 342 পার থাউজেন্ড। এত বেশি পরিমাণে লবণ, ডুবেই না। এবার লবণ বেশি থাকাতে জলের ঘনত্ব বেড়ে যায়, বা জলের যখনই ঘনত্ব বেড়ে যাবে তখন কি হবে, সেখানে কোনো প্রাণী ডুববে না। এখন সেটা বর্তমানে একটা ট্যুরিস্ট স্পট, লোক গিয়ে বেশ ফটো টটো তুলছে, ফটো সেলফি ভিডিও করছে। আমাদের জিওগ্রাফি জোন থেকে ভাবছি এবার যাবো সেখানে, ঠিক আছে, একটা ভিডিও টিডিও করে নিয়ে আসবো, তোমাদের দেখাবো। কিন্তু খুব সাবধান, এখন আমি যেমন বললাম তোমরা পড়াশোনা না পারলে
এবং আমার সেন্টারটা যদি সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং যদি হায়দ্রাবাদে না হয়ে মানে শিলিগুড়িতে না হয়ে মরুসাগরের পাশে হতো, আমি স্টুডেন্টদের ছুড়ে ফেলে দিতাম। এবার জানোই সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা বললাম, কমেন্ট করলাম, এবার কেউ ভাবো আমার এই কথাটাকে ক্রপ করে একটা ভিডিও বানিয়ে গল্প করে দিল, তখন বুঝতে পারবে কী হবে। তখন লোক বলে বলবে সঞ্জীবন স্যার বলেছে স্টুডেন্টদেরকে জলে ফেলে দেবে, কিন্তু বাস্তবে না, টোটাল ভিডিওটা অন্যরকম। এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। তো এখানে বলেছে ভূমধ্যসাগরে লবণ বেশি হওয়ার কারণ কেন, এটা তোমরা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। এটা আমি ব্যাখ্যা দিলাম না, কারণ এখান থেকে তোমাদের ওরকম কিন্তু এমসিকিউ আসবে না, কিন্তু জিওগ্রাফিকে ভালোবাসলে তোমাকে নিশ্চয়ই পড়তে হবে। এটার ব্যাখ্যা দিলাম কারণ এখান থেকে এমসিকিউ আসবে, কোন হ্রদে কতটুকু আছে, কি আছে, লবণতা আছে। এতক্ষণ ছিল উলম্ব, এবার আসছে বিভিন্ন সমুদ্রের লবণতার বন্টন। বিভিন্ন সমুদ্র মানে আমাদের 3টে সমুদ্র আছে, তার বন্টন কি বলেছে, প্রশান্ত মহাসাগরের লবণতার বন্টন, আটলান্টিক মহাসাগরের লবণতার বন্টন, আর একটা কি বলেছে ভারত মহাসাগরের লবণতার বন্টন। এখানে বলছে আটলান্টিক মহাসাগরের লবণতা 35.67 ঠিক আছে। প্রশান্ত মহাসাগরে বলছে অন্যান্য মহাসাগরের তুলনায় কিছুটা বিশিষ্ট ধরনের লবণতার প্রভাব ফেলে, এবং এখানে নিরক্ষরেখায় সমুদ্রের লবণতা 34.85% হলেও 15 ডিগ্রি উত্তর দক্ষিণে এখানে 34% থেকে 35% ঘটে। তার মানে প্রশান্ত মহাসাগর তো সব অক্ষরেখায় বিস্তৃত আছে না, 0 থেকে শুরু করে উপরে নিচে না, অনেকটা লম্বা না। এখানে আমি বলেছি দেখো অক্ষাংশীয় অঞ্চল আর লবণতা, মানে এখানে অক্ষাংশ ভেদ দেওয়া আছে আর লবণতাগুলো কোথায় কেমন আছে। সেমভাবে প্রশান্ত মহাসাগর যেহেতু উত্তর দক্ষিণে অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত, সেই ক্ষেত্রে এখানে এই লবণতাটা কিন্তু ভ্যারি করছে। যেমন নিরক্ষীয় অঞ্চলে লবণতা অনেক কম, তারপরে আস্তে আস্তে যখন ক্রান্তীয় অঞ্চলে যাচ্ছে লবণতা বেড়েছে, আবার মেরু অঞ্চলে গিয়ে লবণতাটা কমে যাচ্ছে, ঠিক আছে। এবার কি বলেছে আইসোহ্যালাইন বা সম লবণতা রেখা। কি বলেছে সমুদ্রে সমপরিমাণের লবণতা বিশিষ্ট অঞ্চলকে যুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে আইসোহ্যালাইন বলে। ভারত মহাসাগরের লবণতার ব্যাপারটা দেখে নিবে হালকা করে। এবার বলেছে এটা পড়ে নিবে তোমরা হ্যালোক্লাইন বা লবণতার অবক্রমণ, ঠিক আছে, হ্যালোক্লাইন বা লবণতার অবক্রমণ। এবার বলেছে সমুদ্র জলের ঘনত্ব বা ডেন্সিটি অফ ওশিয়ান ওয়াটার। ঘনত্ব মানে কি, কতটা ঘন আছে জলটা, এটারও সেম গল্প আছে। কি বলেছে ঘনত্ব বলতে বোঝায় এক একক আয়তনে যে পরিমাণ ভর থাকে এটি প্রকাশিত হয় গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারে। দেখো ঘন সেন্টিমিটার এরকম হয়, ঠিক আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউব। প্রতি 1 ঘন সেন্টিমিটারে যত বেশি ভর থাকবে পদার্থের ডেন্সিটি তত বেশি হবে, ঠিক আছে। তারপরে সমুদ্র জলের ঘনত্বের নিয়ন্ত্রক উষ্ণতা, উষ্ণতার সাথে ঘনত্ব সম্পর্ক। কি বলেছে জলের ঘনত্ব নিয়ন্ত্রিত হয় মূলত উষ্ণতা ও লবণতার দ্বারা, ঠিক আছে। তবে উষ্ণতার প্রভাবেই জলের ঘনত্ব নির্ণয়ের জন্য বেশি দায়ী। পদার্থটিতে কী পরিমাণে উষ্ণতা রয়েছে তা নির্ণয় করে পদার্থটির অণুগুলি কী হারে কম্পিত হবে ও পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে তার উপর। যত বেশি হারে কম্পিত হবে এদের মধ্যে দূরত্ব তত বাড়বে, যা এক একক আয়তনের পরিমাণ নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এখানে বলতে আছে উষ্ণতা যদি বেশি হয় তাহলে ঘনত্ব বেশি হতে পারে, বেশি হতে পারে না। ভালো করে বোঝো, এখানে একটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে। এই যে লাইনটা আমি রিড করলাম তোমরা ভয় পেয়ে যাচ্ছ, কী ব্যাপার স্যার কী বলছে, অণুগুলো নড়বে টড়বে, ভয় লাগে। আরে গুলি মারো, এদিকে তাকাও, মানে আমার দিকে তাকালে আপনি বই দিয়ে তাকাও। কী বলেছে, আর যদিও তোমরা আমার দিকে তাকাতে পারবে না, অফলাইন হলে তাকাতে। এখানে এক কথায় গল্প শেষ। কি বলেছে জলের ঘনত্বের সম্পর্কটি ব্যস্তানুপাতিক, অর্থাৎ উষ্ণতার সঙ্গে জলের ঘনত্বের সম্পর্কটি ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এবার দেখে বলেছে লবণতা, লবণতার সাথে সম্পর্ক আছে। কি বলেছে লবণতার সঙ্গে জলের ঘনত্বের সম্পর্কটি ধনাত্মক, পজিটিভ রিলেশন, ঠিক আছে। বলছে কারণ লবণতা বৃদ্ধিতে জলের ঘনত্ব বৃদ্ধি পায় এবং লবণতা হ্রাসে জলের ঘনত্ব হ্রাস পায়। সাধারণ কনসেপ্ট, তুমি জলের মধ্যে লবণ যদি বেশি মেশে তাহলে কিন্তু ঘনত্বটা বাড়বে, তাই না। বলছে সমুদ্র জলের ঘনত্বের বন্টন, ঘনত্বের বন্টন দেওয়া আছে, কোথায় কীরকম ঘনত্ব সেই বিষয়ে একটু ডিটেলস দেওয়া আছে। ঘনত্বের অনুভূমিক বন্টন, ঘনত্বের উল্লম্ব বন্টন। গুরুত্ব, এই ঘনত্বের উপর কী কী গুরুত্ব আছে বলছে উষ্ণতা ও লবণতা সমুদ্র জলের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। জল সূর্যরশ্মির উত্তাপ গ্রহণ করে এবং শীতল বায়ুর সংস্পর্শে তাপ ছেড়ে দেয়। স্বাদু জল যেমন নদীবাহিত জল, বৃষ্টির জলাজল, বরফ জলাজল প্রভৃতি লবণের তারতম্যতে গুরুত্বপূর্ণ।
এ বলেছে এই যে একটু আগে বললাম না স্টুডেন্ট ছুড়ে ফেলে দেবো, দেখো দেখো কী বলেছে, মরুসাগরে জলে মানুষ বেঁচে থাকার কারণ কি? এত অধিক পরিমাণে ঘন বা জলটার ঘনত্ব বেশি, তাই সেখানে কোনো কিছু ডোবে না, ঠিক আছে, তাই সবাই বেঁচে থাকে। সাঁতার না জানলেও তুমি মানে ডুবে যাবে না, বেঁচে থাকবা। ঘনত্বের অবক্রমণ, পিকনোক্লাইন স্তর, সব জায়গায় কিন্তু এরকম তাপমাত্রা অবক্রমণ, ঘনত্বের অবক্রমণ, এই জিনিসগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে, এরা তোমরা পড়বে। এবং এর সাথে দেখো কিছু গুরুত্বপূর্ণ আমি জিনিস তোমাদের দেখাচ্ছি, এগুলো তোমরা একটু দেখে নিবে। এখানে বলছে থার্মোক্লাইন স্তরটা দাগাও, ফটিক অঞ্চল, ফটিক অঞ্চল একটু আগে বলেছিলাম, তা একটু দাগিয়ে নাও, ভিডিওটা পজ করে দাগিয়ে নাও। এখানে অনেকগুলো ছোটো প্রশ্ন আছে, থার্মোক্লাইন স্তর, হ্যালোক্লাইন, পিনোক্লাইনগুলো সব দেখালাম, সমাসন রেখা সব বোঝানো হয়েছে, তাও এগুলো একসাথে আছে যেহেতু স্টুডেন্ট, তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। লোহিত সাগরে বা আরব সাগরের উষ্ণতার একটা রিলেশন, অন্তঃসাগরীয় শৈলশিরা, ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগর অপেক্ষায় উষ্ণ কেন, কী কী পার্সেন্টেজের গল্প আছে দেখানো সুন্দর করে, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে টিএস ডায়াগ্রাম, টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, ঠিক আছে, ছোটো প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। বলেছে যে লেখচিত্রে একদিকে উষ্ণতা এবং অন্যদিকে লবণতা উপস্থাপন করে গভীরতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমুদ্র জলের উষ্ণতা লবণতার আন্তঃসম্পর্ক প্রদর্শন করা হয়, তাকেই বলে টেম্পারেচার স্যালিনিটি ডায়াগ্রাম। আইসোলাইন দাগিয়ে বা সমুদ্রের স্বাভাবিক লবণতা, ঠিক আছে, বেশি লবণাক্ত সমুদ্র, কম লবণাক্ত সমুদ্র, অনেক ডিটেলস দেওয়া আছে স্টুডেন্ট, তোমরা একটু দেখে নিও। যে জিনিসগুলো একটু আগে বললাম এখানে আবার ব্যাখ্যা আছে, দেখো বলেছে উত্তর গোলার্ধে অপেক্ষায় দক্ষিণ গোলার্ধে লবণতা বেশি, তার কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে। এগুলো আমি এখন রিড করছি না, তোমরা পজ করে ভিডিওটা স্ক্রিনশট করে নাও। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে লবণতা কেন বেশি হয়, এটাও বোঝানো হয়েছে একটু আগে ভিডিওতে। মেরু অঞ্চলে লবণতা সর্বনিম্ন কেন হয়, বোঝানো হয়েছে। বঙ্গোপসাগরের তুলনায় আরব সাগরের লবণতা কেন, এই অক্ষরেখা দ্রাঘিমারেখারই গল্প আছে, ঠিক আছে। মরুসাগরের জল এত লবণাক্ত কেন, মরুসাগরকে মৃতের সাগর বলা হয় কেন, একই অক্ষাংশে আটলান্টিক মহাসাগর অপেক্ষা ভূমধ্যসাগরের জল অধিক লবণাক্ত কেন, এটাও আমি ছবি আঁকি বুঝিয়েছি, ঠিক আছে। এখানে যে যে পয়েন্টগুলো আছে তোমাদের কিন্তু সবই বোঝানো হয়েছে, ভালো করে দেখে নিও একটু। এই যে বলেছে মগ্ন শৈলশিরা, তাই না। এবার দেখো এখানকার আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জল, এই যে নিচে যে জলগুলো আছে এগুলো বেশি ঠান্ডা, এই জলটা কিন্তু ডাইরেক্ট প্রবেশ করতে পারছে না এখানটা, এই মগ্ন শৈলশিরার জন্য, ওই জন্য উপরে গরম জলগুলো মানে অপেক্ষাকৃত গরম জলগুলো যাচ্ছে, এর ফলে কী হচ্ছে এই জায়গাটা অনেকটাই গরম এই জলটা এর তুলনায়, ঠিক আছে। তো এর পরের দিন আমরা সমুদ্র সম্পদটা পড়বো। তো আজকে ছিল আমাদের এটা ক্লাস, ঠিক আছে, ক্লাসটা অনেক লং হয়েছে যেহেতু চ্যাপ্টার অনেক বেশি। তো এর পরের দিন আমি এই পার্টটা মানে এর বাকি যে পার্ট দুটো আছে সেটা শেষ করে তোমাদের জন্য একটা এমসিকিউ ভিডিও নিয়ে আসবো পুরো টপিকের ওপর। তো স্টুডেন্ট আজকে এখানে অফ করলাম ভিডিওটা, তোমাদের সঙ্গে আবার নতুন টপিকে আমাদের দেখা হচ্ছে, ভালো থেকো সবাই।